নমস্কার, দ্য হেলদি টকে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি রিমা। আজ আবারও একটা নতুন টপিক নিয়ে আবারও একটা আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে নার্ভের সমস্যা। আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর কলক দে, কনসালটেন্ট নিউরোলজিস্ট। নমস্কার ডাক্তারবাবু, স্বাগত আপনাকে দ্য হেলদি টকে। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে নার্ভের সমস্যা। একেবারে শুরুতেই যে প্রশ্নটা করতে চাইবো সেটা হচ্ছে নার্ভ বা নার্ভাস সিস্টেম এটা কি, এটা কিভাবে কাজ করে, এটা যদি একটু সহজভাবে বলেন। ঠিক, এটা তো একটা খুব জটিল প্রশ্ন। তার কারণ হচ্ছে নার্ভাস সিস্টেমই শরীরের সবকিছু কন্ট্রোল করে। আর নার্ভাস সিস্টেমের কথা ভাবতে গেলে খুব ইজিলি ভাবা যায় এইভাবে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যাতে আছে ব্রেন, স্পাইনাল কর্ড এগুলো, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম মানে ব্রেন আর স্পাইনাল কর্ড থেকে নার্ভ যখন বেরোলো, বেরিয়ে বিভিন্ন শরীরের অংশকে সাপ্লাই করছে বা তাদের ফাংশন কন্ট্রোল করছে, সেটা এলো পেরিফেরাল নার্ভাস সিস্টেমের আন্ডার। তো নার্ভের অসুখ কিন্তু একটা কোনো সিঙ্গল অসুখকে আমরা নার্ভের অসুখ বলতে পারি না। তাছাড়া মানুষের মধ্যেও একটু কনফিউশন আছে। যেমন অনেকে বলেন নিউরো প্রবলেম। আরে নিউরো প্রবলেম ব্যাপারটা কি? অনেকে আবার নিউরো প্রবলেম কথাটা মানসিক ভারসাম্যহীন রোগীদের ক্ষেত্রেও ব্যবহার করছেন, নিউরো পেশেন্ট। এরকম কিন্তু কোনো কিছু ব্যাপার নেই। নিউরো মানে পুরো নার্ভাস সিস্টেমের ব্যাপারটাই চলে আসে, এবং নার্ভের অসুখ বিভিন্ন ভাবে হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। আজকের আমাদের যেহেতু আলোচনা নার্ভের সমস্যা নিয়ে, আপনি যেহেতু বললেন যে নার্ভটাই সবকিছু, ওটাই মেন, তো নার্ভের এই যে সমস্যা, এটার সূত্রপাত কোথায় হচ্ছে? কোথায় হচ্ছে মানে দেখুন, আমাদের দেশে বা ওয়ার্ল্ড ওয়াইডও বলা যায় সবচেয়ে কমন নার্ভের অসুখ হচ্ছে এই যে হাত পা ঝিনঝিন করা, যেটা ডায়াবেটিসের জন্য হতে পারে। যেমন ডায়াবেটিক নিউরোপ্যাথি, পেশেন্টের রাত্রিবেলা বা দিনের বেলা কেউ পা জ্বালা করছে বা হাত পা অবশ হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে মোস্ট কমন নিউরোলজিক্যাল প্রবলেম, নিউরোপ্যাথি যেটাকে আমরা বলি, নার্ভের সমস্যা। এবারে এই পেশেন্ট যাদের ধরুন ডায়াবেটিস আছে, তাদের ক্ষেত্রে অ্যাওয়ারনেস বাড়াতে হবে। সুগারের কন্ট্রোল যদি ঠিক থাকেও, এবং সুগারের কন্ট্রোল বুঝবেন কি করে? একটা ফাস্টিং বা একটা পিপি সুগার দিয়ে কিন্তু সুগারের কন্ট্রোল আমরা মাপি না। আমরা মাপি 3 মাসের অ্যাভারেজ বোঝার যে রক্ত পরীক্ষা, গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, সেইটা করে। এবার গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন যদি 6.5-7 মধ্যেও থাকে, তাহলেও কিন্তু বেশ কিছুদিন ডায়াবেটিস থাকলে ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। আর নিউরোপ্যাথি মানেই যে শুধু হাত পায়ে ঝিনঝিন জ্বালা, তা কিন্তু নাও হতে পারে। যেমন ধরুন একদিন সকালে ঘুম থেকে উঠলেন, দেখলেন চোখটা বেঁকে গেছে, হঠাৎ করে নতুন ভাবে ট্যারা হয়ে গেল, বা চোখের একটা পাতা দুম করে পড়ে গেল, আপনি একটা জিনিস দুটো দেখছেন। এইগুলোও কিন্তু নার্ভের সমস্যা, কারণ ব্রেন থেকে 12 জোড়া নার্ভ বেরিয়ে আসছে দুদিকে, এবং তারা বিভিন্ন মুখমণ্ডলের বিভিন্ন জায়গা, জিভ, এখানে ঘাড়ের মাসল, এগুলোকে সাপ্লাই করছে। ফলে হঠাৎ করে যদি এই ধরনের সমস্যাও দেখা দেয়, সেগুলোও কিন্তু নার্ভের সমস্যা। সেগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যে নার্ভ বেরিয়ে এসছে তার সমস্যা। যেমন ধরুন চোখ, চোখ তো হচ্ছে একটা বলের মতো, সেগুলো বিভিন্ন নার্ভ, যেগুলোকে আমরা বলি ক্রেনিয়াল নার্ভ, যেহেতু ব্রেন থেকে বেরিয়েছে, সেগুলো বিভিন্ন ডিরেকশনে ঘোরাচ্ছে, এবং সেখানে যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু মানুষ ট্যারা হয় হঠাৎ করে। জন্ম থেকে ট্যারা হওয়া ব্যাপারটা কিন্তু স্বতন্ত্র। তো এবং একটা জিনিস দুটো দেখছে, ফলে সেই সমস্যাগুলো কিন্তু ওই ধরনের নার্ভগুলো এফেক্টেড হওয়ার জন্য হয়েছে। এক্ষেত্রে আমাদের চিকিৎসকের কাছে কখন যাওয়া প্রয়োজন আমরা মনে করব, বা কিভাবে চিকিৎসা করানো হয়? যেমন ধরুন হঠাৎ করে যদি চোখটা বেঁকে গেল একটা দিকে, বা চোখটা পড়ে গেল, সেই সময় অনেকেই কিন্তু সময় নষ্ট করেন বিভিন্ন জায়গা এদিক ওদিক ঘুরে বেরিয়ে, কিন্তু আসল জায়গায় নিউরোলজিস্টের কাছে পৌঁছতে কিন্তু অনেক দেরি হয়। এবং নিউরোলজিস্টের কাছে গেলে উনি কিন্তু পুরো জিনিসটাকে ইভ্যালুয়েট করবেন। শুধু এটা কেন হলো, প্রথম কথা, সুগার থাকলে তাহলে কি সুগারের কন্ট্রোল ঠিক নেই, নাকি এটা অন্য কিছু স্ট্রোকের কারণেও হতে পারে। ধরুন ব্রেনের বিভিন্ন জায়গায় ব্লাড সার্কুলেশন কম হলে স্ট্রোক হয়, এবং সেই কারণেও কিন্তু চোখ বেঁকে যেতে পারে বা নার্ভের সমস্যা দেখা দিতে পারে। আর একটু আগে যেটা বলছিলাম, হাত পায়ে ঝিনঝিন ইত্যাদি, হাত পায়ে ঝিনঝিন এটা তো নার্ভের সমস্যা, আমরা সবাই জানি। কিন্তু কি ধরনের নার্ভের সমস্যা? যেমন ধরুন কোমর থেকে একটা ব্যথা নিচের দিকে চিনচিন করে হচ্ছে, সেটা হচ্ছে স্পাইনাল কর্ড থেকে যে নার্ভ রুট বেরিয়ে আসছে, সেখানে যদি চাপ থাকে, যেটা আপনারা নাম শুনেছেন ডিস্ক প্রোল্যাপস, মানে মেরুদণ্ডের দুটো করে হাড়ের মাঝখানে যে ডিস্ক রয়েছে নরম জেলির মতো, সেটা যদি পেছনে গিয়ে নার্ভকে ইরিটেট করে, নার্ভ রুটকে ইরিটেট করে, তাহলে কিন্তু এই ব্যথাটা ফিল করে লোকে। এটাকে অনেক সময় বলা হচ্ছে সায়াটিকা পেইন। বা ধরুন ঘাড় ঘোরাতে লাগছে, আঙুল ঝিনঝিন করছে, হ্যাঁ, অনেকে রাত্রির এই সমস্যাটা হয়, রুটি করতে অসুবিধা হচ্ছে বা খুন্তি নাড়াতে অসুবিধা হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে যে এইখানে নার্ভের সমস্যা। ফলে একটু আগে যেটা বলছিলাম, নার্ভের সমস্যা একটা কোনো সিঙ্গল অসুখ নয়।
ফলে যখনই এই চিনচিন, জ্বালা বা ভেতরে ভেতরে ব্যথা, ধরলে টিপলে লাগছে না, এই ধরনের ব্যথাই কিন্তু সাধারণত নার্ভের ব্যথা। কারণ এটা ভেতরে ভেতরে হচ্ছে, রোগী ফিল করতে পারছেন কিন্তু অনেক সময় ঠিক মতো ডিসক্রাইব করতে পারছেন না। অনেকে বলছেন কাঁটা ফোটার মতো লাগছে, কেউ কেউ বলছেন জ্বালা করছে, কেউ কেউ বলছেন জায়গাটা গরম লাগছে। এই ধরনের সিমটমস যদি আসে তাহলে বুঝতে হবে যেটা নার্ভাস সিস্টেমের অসুখ। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ খুব দ্রুত নিতে হবে। কোন বয়সকালে এই ধরনের নার্ভজনিত সমস্যা বেশি এটা তো হতে পারে? যে কোনো বয়সেই হতে পারে, তাই না? ফলে এটার কোনো ওরকম কিছু নেই যে এই বয়সে হবে এই বয়সে হবে না। ফলে পুরো জিনিসটাকেই আমাদের ঠিক মতো ইভ্যালুয়েট করতে হবে যাতে আমরা সঠিক ডায়াগনোসিসে পৌঁছতে পারি খুব তাড়াতাড়ি। এবং নার্ভের অসুখে অনেক সময় আমরা একটা নার্ভের টেস্ট করি, যেটা আপনারাও নাম শুনেছেন হয়তো, ইএমজি, এনসিভি। ইএমজি মানে ইলেকট্রোমায়োগ্রাফি, সেখানে নিডল দিয়ে বিভিন্ন মাসেলে দেখা হয় সেগুলোর কার্যকারিতা। আরেকটা হচ্ছে এনসিভি, নার্ভ কন্ডাকশন ভেলোসিটি স্টাডি। তো সেইগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে নার্ভের কোথায় চাপ রয়েছে। তাছাড়া আমাদের পুরো পুরো জিনিসটাকে দেখতে হবে, যেমন সুগারের কন্ট্রোল কিরকম, বা অন্য কোনো মেডিকেল কারণ আছে কিনা। যেমন ক্রনিক কিডনি ফেইলিয়ার, তাতে কিন্তু নানা ধরনের নার্ভের প্রবলেম হয়, পা জ্বালা করে ইত্যাদি। কিন্তু অনেক সময় যেটা দেখা হয় যে সেই লজিক চিকিৎসা চলছে, কিন্তু অনেক সময় নার্ভাস সিস্টেমের যে কি কমপ্লিকেশন হতে পারে সেটা হয়তো একটু অবহেলিত থেকে যাচ্ছে। ফলে ডায়াবেটিস, ক্রনিক কিডনি ডিজিজ ইত্যাদি অসুখ যদি আপনার থাকে তাহলে অবশ্যই নিউরোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত, যাতে আমরা সমস্যাটা গোড়াতেই ধরতে পারি বা সমস্যাটা হওয়ার আগেই ধরতে পারি, যাতে এই সমস্যাটা না হয় একেবারে। কতদিন সময় লাগে পুরোপুরি সেরে উঠতে? এটাও তো প্রত্যেকটা অসুখ আলাদা, প্রত্যেকটা পেশেন্ট আলাদা, ফলে এটা ওইভাবে কিছু বলা যায় না। তবে একটা কথা বলবো যে অনেকে ভাবেন নিউরো প্রবলেম মানে তার আর চিকিৎসা নেই, শুয়ে পড়লেন না, তা করবেন না। অবশ্যই চিকিৎসা আছে, ঠিক জায়গায় ঠিক সময় গিয়ে চিকিৎসা করান, তাহলে নিশ্চয়ই সেরে যাবে। যেটা আপনি শুরুতেই বলছিলেন আমাদেরকে যে এটা যে কোনো বয়সে এবং যে কোনো সময় হতে পারে, তাহলে আমরা যদি একটু আগে থেকে সতর্ক হই যে কি কি বিষয় মাথায় রাখলে, কি ধরনের লাইফস্টাইল মেনটেন করলে আমরা এই ধরনের নিউরো প্রবলেম থেকে একটু হলেও দূরে থাকতে পারি। যেমন ধরুন, আপনার যদি সুগার থাকে, সুগারটা যেন ঠিক কন্ট্রোলে থাকে। আপনার যদি ব্লাড প্রেশার থাকে, তাহলে হাই ব্লাড প্রেশার থাকে, তাহলে সেই রক্তচাপ যেন নিয়ন্ত্রণে থাকে, সেই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, রক্তে যেগুলো চর্বির পরিমাণ, এগুলো যাতে বেশি না থাকে সেটা দেখতে হবে। স্মোকিং থেকে দূরে থাকুন, রেগুলার এক্সারসাইজ করুন, প্রত্যেকদিন 5 পোর্শন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খান, জল বেশি করে খান। আর সর্বোপরি আধুনিক জীবনের স্ট্রেসটাকে যদি দূরে থাকতে পারেন, আমি অনেক সময় বলি মাইন্ডফুলনেস মেডিটেশন বা ডিপ ব্রিদিং এক্সারসাইজের কথা। ফলে এই জিনিসগুলো করলে আমার মনে হয় আপনি নার্ভের সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। তারপর আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে স্পেসিফিক কি কি করা উচিত আপনার ক্ষেত্রে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তারবাবুকে, আজকের আমাদেরকে অনেকটা সময় দিলেন আপনি। অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদেরকে যারা এতক্ষণ আমাদের দেখছিলেন। আবারও কোনো নতুন টপিক নিয়ে, আবারও কোনো নতুন আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আজকের মতন এখানেই শেষ করলাম। নমস্কার।